একটা সামান্য টোস্টার থেকে যে বাটারফ্লাই ইফেক্টের মতো খুন হওয়ার মতো ঘটনা ঘটতে পারে সেটা হয়তো আজকের মুভির কাহিনী না দেখলে জানাই যেত না। টোস্টার গিফট করে সেটা আবার শপিং মলে এনে ফেরত দেওয়ার মতো চিন্তা করে এক গিফট এলো। সেখান থেকে শুরু হয় সব কাহিনী। গাইস, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ হওয়া মুভি টোস্টার। সঙ্গে আছি আমি আরাফাত। তাহলে কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতে আমরা আমাদের গল্পের হিরোকে একটা পার্কের পেছনে পরিত্যক্ত জায়গায় রাতের আধারে কবর খুঁড়তে দেখি। কবর খোঁড়া শেষ হলে সে তার সামনে থাকা মানুষকে জিজ্ঞেস করে কবরে কিভাবে মানুষ শোয়াতে হয়, উপুর করে নাকি চিৎ করে। কারণ হিন্দু ধর্মে লাশ তো পোড়ানো হয়, তাই কবরের নিয়ম সে জানে না। কিন্তু এখন কথা হচ্ছে, এটা কিসের কবর, কেনই বা খুঁড়তে হচ্ছে আড়ালে গোপনে? এইসব ঘটনা জানতে আমাদের কয়েক সপ্তাহ পিছনের দিকে যেতে হবে। কয়েক সপ্তাহ আগের ঘটনা দেখানো হয়, যেখানে এক পলিটিক্যাল লিডার অমর একটা পার্লারে গিয়ে সেখানে আড়ালে হওয়া অবৈধ কাজ ধরে ফেলে। সে পুলিশ সাংবাদিক ডেকে সেই পার্লার বন্ধ করে দেয়। এটা তার কাছে একটা নৈতিক সামাজিক দায়িত্ব। সমাজকে সুন্দর রাখতে সে যা করতে হয় তাই করবে। কিন্তু এই নেতাই আবার তার বাগান বাড়িতে গোপনে সুন্দরী বিদেশি মেয়ে নিয়ে ইন্টু করে। মানে বুঝতেই পারছেন কি করে। একদিন সে সুন্দরী দুই তরুণীর সাথে বাড়ি থেকে বের হয়। তাদের বলে যা হবে ঘরের ভেতরে হবে, বাইরে কিছু না। মিস্টার অমর এখান থেকে চলে যায়, কিন্তু সেখানে আড়ালে আরেকটা ছেলে দাঁড়িয়েছিল। ওর নাম গ্লেন। গ্লেন এবারে অমরের ঘরে যায় আর খুঁজে খুঁজে আগে সেট করে আসা ক্যামেরা আর মেমোরি কার্ড নিয়ে চলে আসে। নৌকায় করে আসার সময় সে মেসেজ করে মিস্টার অমরকে হুমকি দেয়। সে বলে, আপনি ঘরের মধ্যে যা যা করেছেন সব গরম ভিডিও আমার কাছে আছে। আমি যা বলবো এখন সেটা করবেন, আর আমার যদি কিছু হয় তাহলে এমনি এই ভিডিও ফাঁস হয়ে যাবে। এবার আমরা আমাদের এই হিরোকে দেখি মর্নিং ওয়াক করতে। আমাদের হিরো রমাকান্ত পেশায় একজন পারফিউমের দোকান চালায়। স্বভাবে অনেক কিপটে, সবসময় ফ্রি জিনিসের প্রতি খুব বেশি আকর্ষণ তার। এতই কিপটে মনে হয় নিঃশ্বাস মেপে নেয়। এই রমাকান্তের ফোন বিলের ৬ টাকা বেশি পেমেন্ট করেছে তার স্ত্রী শিল্পা। এখন কাস্টমার কেয়ারে কল করে সেই ৬ টাকা ফিরে পাওয়ার জন্য পারলে হাত পাও ধরছে। কল সেন্টারের মেয়েটাকে এত রকমভাবে রিকোয়েস্ট করে যেন এখনই পারলে টাকা দিয়ে দেয়। মেয়েটা বলে সামনের মাসের বিলের সাথে ম্যানেজ করে দেবে। রমাকান্ত এখনই এই মুহূর্তে দাবি করে, না হলে নাকি তার স্ত্রী তার লাশ নামিয়ে দেবে। মানে মিথ্যা বলছে আর কি। তবুও মেয়েটা শেষ পর্যন্ত সামনের মাসে অ্যাডজাস্ট করার ব্যাপারে কথা বলে তারপর কথা শেষ করে। মর্নিং ওয়াক আর এক্সারসাইজ করে যখন বিল্ডিং এরিয়াতে আসে তখন গ্লেন এসে অটোতে করে নামে। অটো ভাড়া ৩০০ টাকা রমাকান্তকে দিতে বলে। রমাকান্ত বলে, আমি কি দোকানে গিয়েছিলাম নাকি, মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। গ্লেন বলে, তো এই যে কলা তো ঠিকই মন্দির থেকে চুরি করে এনেছ। এবার কলা নিয়ে দুজনে মারামারি শুরু করে। গ্লেন একটা কলা নিয়ে নিতে সফল হয়। এরপর ভাড়া দিয়ে দিতে বলে আর বাড়ি ভাড়ার সাথে অ্যাডজাস্ট করার কথা বলে। রমাকান্ত তো ৩০০ টাকার ভাড়া শুনে দৌড়ে পালিয়ে যায়। বাড়ি এসে রমাকান্ত দেখে শিল্পা এক্সট্রা লাইট জ্বালিয়ে রেখেছে। তাড়াতাড়ি সে বন্ধ করে দেয় আর টিভিতে সারাদিন উল্টোপাল্টা না দেখে বন্ধ রাখতে বলে। আর কোন দিন যে ঘরেই বিপদ ডেকে আনবে এই চিন্তা করে। শিল্পা তো ক্যারাটে স্টাইলে রমাকান্তকে সোফায় ফেলে বলে, আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, কেউ আসলে এত সহজে ছাড় পাবে নাকি। এরপর তো রমাকান্তের সাথে রোম্যান্টিক কথা বলতে শুরু করে। ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, এই এরিয়ায় আর কতদিন থাকবো, এখানে সব বুড়ো বুড়িরা থাকে, আমার চুলও পেকে যাচ্ছে, এখানে কি আজীবন থাকবো নাকি, চলো ভালো কোথাও বাসা ভাড়া নেই। রমাকান্ত তাকে ফেলে দিয়ে বলে, কী সব উল্টাপাল্টা বলছো, এর থেকে সস্তা বাসা ভাড়া আর কোথায় পাবে, ভাড়া সম্পর্কে আইডিয়া আছে তোমার? এবার তো শিল্পা আরও রোম্যান্টিকভাবে বলে, তাহলে চলো বাচ্চা নেই একটা। রমাকান্ত আরও বিব্রত হয়ে বলে, কিসের বাচ্চা, ভালো না লাগলে টিভি দেখো, রিলস দেখো, বাচ্চা নিতে হবে কে বলেছে, বাচ্চা একটা লস প্রজেক্ট, এখন এসব নিয়ে লাভ নেই। শিল্পা তো বিরক্ত হয়ে কিচেনে চলে যায়। তখন রমাকান্ত বলে, তোমার ৬ টাকা ফোনের বিল সামনের মাসে অ্যাড হয়ে যাবে। শিল্পা বলে, ৬ টাকার জন্য তুমি হাঙ্গামা করতে গিয়েছ? রমাকান্ত বলে, ৬ টাকা তো কি হয়েছে, মেহনত করে আয় করা টাকা। শিল্পা এবার জিজ্ঞেস করে, নাস্তায় তাহলে কি খাবে? রমাকান্ত জানায়, নাস্তা আজ ফ্রি, বাড়িওয়ালা আন্টি মিসেস ডিজুসার বাসায় হবে। শিল্পা জানায়, তাহলে আজ ডিনারও ফ্রি, রাতে গুরুজির মেয়ের বিয়ে। রমাকান্ত জিজ্ঞেস করে, তোমার গুরুজির কয়টা মেয়ে, গত বছর না বিয়ে হলো? শিল্পা বলে, এসব বাদ দাও, তাড়াতাড়ি চলে এসো, গিফট কিনতে যেতে হবে। রমাকান্ত তো শকড, কারণ গিফট কিনতে খরচ হবে। যাই হোক, রমাকান্ত ডিজুসা আন্টির বাসায় চলে যায়। তার কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, এর জন্য মেডিসিন দেওয়ার অজুহাতে ব্রেকফাস্ট করার ধান্দা আর কি। ডিজুসা আন্টি পাউরুটি টোস্ট করে জ্যাম লাগিয়ে খাচ্ছিলেন। রমাকান্তও বসে পড়ে, একটা পোড়া পাউরুটি নিয়ে খেতে থাকে। আন্টি বলে, আর বলো না, টোস্টার নষ্ট হয়ে গেছে, কত করে বলি ভালো করে ঠিক করে আনে না। রমাকান্ত এরপর তার কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে জিজ্ঞেস করে। আরেকটু ভালো মানুষই করে পাউরুটিতে মাখন লাগিয়ে হেল্প করে। উদ্দেশ্য বাড়ি ভাড়া কম করানো। সুযোগ বুঝে বলেই ফেলে একটা মিথ্যা যে তাদের নর্মালি বাচ্চা কনসিভ হচ্ছে না, তারা আইভিএফ ট্রাই করছে। অনেক টাকার ব্যাপার।
এখন বাড়ি ভাড়া কিছু কম করলে রমাকান্তের জন্য ভালো হয়। তখন গ্লেন এসে বলে, পাউরুটিতেই মাখন লাগাও, আমার মাকে না। মানে গ্লেন হচ্ছে বাড়িওয়ালা, মানে মিসেস ডিজুসার ছেলে, এজন্য সে সময় ভাড়া দিতে বলেছিল। মিসেস ডিজুসা বলে, আমার বাড়ি আমি বুঝবো, তুই চুপ থাক। পরে রমাকান্তের ভাড়া 500 টাকা কম করে দেয়, যদিও সে আরও কম করতে রিকোয়েস্ট করেছিল। তখন আবার আরেকটা আন্টি আসে, ফেরওয়ানি আন্টি। ডিজুসা আন্টির সাথে দেখা করতে আসে। তার পারফিউমের ঘ্রাণ রমাকান্ত চিনে ফেলে আর প্রশংসাও করে, সাথে নিজের দোকানের প্রমোশনও করে নেয় একটু। শেষে হাতে করে এক্সট্রা পাউরুটি নিতে ভুল করে না। এবার আমরা রমাকান্তের দোকান দেখি। এখানে গুড্ডু ভাই আসে নতুন স্টক নিয়ে। নতুন স্টকের বিল দেখে তো রমাকান্তের মাথায় হাত। মজা করে বলে, পারফিউমের সাথে উড নিয়ে আসছে নাকি দুবাই থেকে। গুড্ডু ভাই রেগে বলে, তুমি নকল মালের বিজনেস করতে পারো, আর আমি বিল বেশি দিলেই সমস্যা। যাও, তোমার নিতে হবে না। নতুন স্টক ফেরত নিতেই চায়, কিন্তু রমাকান্ত রিকোয়েস্ট করে রেখে দেয়। তবে শেষে ডিসকাউন্ট আশা করে একটু চা অফার করে। কিন্তু গুড্ডু ভাইয়ের সমস্যা হজমে, তাই এসব চা ঘোষ চলবে না, বিল পুরোই দিতে হবে। সন্ধ্যাবেলায় শিল্পা দোকানে আসে আর বলে, তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি ফিরতে, কিন্তু আসলে না। এখন এই স্যুট পরে রেডি হও, যেতে হবে। রমাকান্ত একটা বড় বক্স দেখিয়ে বলে, গিফট প্যাক করছিলাম। শিল্পা জিজ্ঞেস করে, এত বড় বক্সে কি গিফট? দেরি না করে শিল্পা প্যাকেট ছিঁড়েই ফেলে আর দেখে এত বড় বক্সে এইটুকু পারফিউম বোতল। শিল্পা জিজ্ঞেস করে, এটা নিশ্চিত টেস্ট করার জন্য ফ্রি পেয়েছো, তাই না? রমাকান্ত বলে, তোমার গুরুজির মেয়ের বিয়ে তো প্রতি বছরই আসে, এর থেকে ভালো গিফট দিয়ে কি করব? শিল্পা বলে, তোমাকে দিয়ে হবে না, আমি আজ সেরা গিফটই নেব। এটা বলে শিল্পা দোকান বন্ধ করে রমাকান্তকে বের হতে বলে। তারা বড় একটা শোরুমে যায় আর টোস্টারের কেবিনের সামনে দাঁড়ায়। সেলসম্যান এসে জিজ্ঞেস করে কিভাবে সাহায্য করতে পারে। রমাকান্ত তো 500-র মধ্যে গিফট খোঁজে, কিন্তু শিল্পা তাকে চুপ থাকতে বলে। এবারে একটা ভালো দেখে টোস্টার সিলেক্ট করে। সেলসম্যান দাম বলে 5,500 টাকা। দাম শুনে মনে হয় রমাকান্তের খুলে গেল কলকবজা। জিজ্ঞেস করে, এটা সোনা দিয়ে তৈরি নাকি? সেলসম্যান বলে, লাইফ টাইম গ্যারান্টি তাই। রমাকান্ত দামাদামি শুরু করে আর 1200 দাম বলে। সেলসম্যান মনে করিয়ে দেয় যে এটা শোরুম, রাস্তার দোকান না। তবে সেলসম্যান মেয়ে মানুষকে প্রায়োরিটি দিতে 5,000 টাকা দাম রাখে। রমাকান্ত রেগে বলে, সে একা কেন স্পেশাল, আমিও স্পেশাল, 1500 রাখেন। কিন্তু শিল্পা 5,000-এ কিনে নেয়। রাস্তায় যাবার সময় তারা সিগন্যালে দাঁড়ায়। রমাকান্ত বাইক বন্ধ করে সামনে ট্রাকের দড়ি ধরে। মানে ট্রাক যখন যাবে ওদের টেনে নিয়ে যাবে, ওদের তেল খরচ হবে না, তাই রে। শিল্পা তাকে ঝাড়ি দিয়ে এই কাজ করতে নিষেধ করে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করার মানে হয় না। অবশেষে তারা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায় আর গিফট দেয়। রমাকান্ত আগ বাড়িয়ে বলে, নতুন টোস্টার, 6,000 দাম। ছবি তোলার সময় টোস্টারের বক্স এগিয়ে রাখে যাতে ভালো করে দেখা যায়। খাবার সময় তো রমাকান্ত একাই 2 প্লেট ভরে খায়। শিল্পা বলে, 5,000 টাকা কি খেয়েই তুলবে নাকি? রমাকান্ত বলে, আমাদের বক্স দেখেছো কত বড় আর চমক দিচ্ছে, এইটুকু তো কিছুই না খাবারের। রমাকান্ত তো ব্যাগ নিয়ে এসেছে, তাতে করে খাবার প্যাক করে নেয়। শিল্পা কাণ্ড দেখে একদম হতাশ। শেষ পাতে ভোরে ভোরে আইসক্রিম নিতেও ছাড়ে না। তখন এক মহিলা এসে রমাকান্তকে নিজের স্বামী মনে করে ভুল করে। রমাকান্ত অবশ্য মহিলাকে সেভাবে দেখে না, কারণ সে সাংসারিক ঝামেলা চায় না। পরের দিন টানটান উত্তেজনার খবর আসে শিল্পার কাছে। গুরুজির মেয়ের যার সাথে বিয়ে ঠিক ছিল তার গার্লফ্রেন্ড চলে আসে বিয়েতে। প্রেগনেন্ট ছিল নাকি? বিয়ে তো ক্যান্সেল, মেয়েটার জীবন বরবাদ। কিন্তু এসব কোনো ব্যাপার না, রমাকান্তের কাছে বড় ব্যাপার এখন টোস্টার। এত টাকা দিয়ে টোস্টার দিয়েছে, বিয়ে না হলে ফেরত পাওয়ার কথা। শিল্পা বলে, রাখো তোমার টোস্টার, তুমি আছো টোস্টার নিয়ে। আজ সন্ধ্যায় গুরুজির বাড়িতে যাব। রমাকান্ত এখানে নিষেধ করে, তাদের পার্সোনাল স্পেস দিতে বলে। কিন্তু তার অন্য প্ল্যান ছিল। প্ল্যান মতো সে গুরুজির বাড়ি চলে যায়, ফ্রি খেতে আর কাটা গায়ে নুনের ছিটা দিতে। গিয়ে দুই একটা কথা বলেই পরোটা আর চা চেয়েই বসে। তারপর আস্তে আস্তে গিফটের ব্যাপার তোলে। তাদের বোঝায় গিফট এখন ফেরত দিতে হবে, কত ঝামেলা। তাই রমাকান্ত নিজের গিফট চিনিয়ে দিতে চায়, দাম বাড়িয়ে বলে 8,000-এর টোস্টার। গুরুজির স্ত্রী বলে, গিফট দান করে দিয়েছে অনাথ আশ্রমে। গুরুজিও বলে, আমাদের গিফট আমরা যা খুশি করব। কিন্তু রমাকান্ত বলে, বিয়ে না হলে গিফট কি করে হয়? আর আবার বিয়ে হলে আবার গিফট আনবো নাকি? গুরুজি বলে, তোমাকে আর ডাকবো না, বের হয়ে যাও। রমাকান্ত ফ্রি খাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। গুরুজির ব্ল্যাক বেল্ট আর ইয়েলো বেল্ট গার্ড তাকে বের করে দেয়। শেষ পর্যন্ত রমাকান্ত শুধু এতিমখানার নাম জানতে পারে। এতিমখানায় গিয়ে ম্যাডামের সাথে কথা বলে। ম্যাডাম তো আয়েশ করে নতুন টোস্টারে টোস্ট করে খাচ্ছিল। রমাকান্তকে জিজ্ঞেস করে তার কি লাগবে। বাচ্চা লাগলে সাথে মেয়ে মানুষ আনতে হবে। কিন্তু রমাকান্ত বলে টোস্টার লাগবে। ম্যাডাম অবাক, দান করা জিনিস কেন নিতে চায়? রমাকান্ত বলে, আমি গিফট হিসাবে দিয়েছিলাম, এটা আমার। ম্যাডাম প্রমাণ চায়। রমাকান্ত বলে, গিফট দেওয়া জিনিস রিসিট কে রাখে? ম্যাডাম বলে, গিফট দেওয়া জিনিস ফেরত কে চায়, আজব। রমাকান্ত বাধ্য হয়ে ওয়ারেন্টি কার্ড দেখায়। ম্যাডাম লাইফ টাইম ওয়ারেন্টি কার্ড দেখে সেটা রেখে দেয়। রমাকান্ত তাকে চোর বলে আর এবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।
রমাকান্ত কোণঠাসা হয়ে পড়ে। বাচ্চারাই তাকে বের করে দেয়। রাতে গ্লেন তো মিস্টার অমরের সাথে টাকা দিয়ে মুখ চুপ থাকার ডিল করতে থাকে মেসেজে। রমাকান্ত হাল ছাড়ার পাত্র না। সে রাতে আড়ালে লুকিয়ে এতিমখানার পাশে থাকে, এমনকি দোকানে কল করে ফেরোদিয়ার ব্যাপারে কথা বলে। সেলসম্যান তাকে ম্যানেজারের সাথে কথা বলে জানাবে বলে। কখন জানাবে জিজ্ঞেস করলে বলে যে কোনো সময় জানাতে পারে। কল কেটে দিয়ে রমাকান্ত এতিমখানার লাইট অফ হওয়ার অপেক্ষা করতে থাকে। লাইট নিভে গেলে সবাই অফিস রুম থেকে চলে গেলেই রমাকান্ত ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজি করে সে চুপচাপ টোস্টার ব্যাগে ভরে নেয়। টেবিলে রাখা বিস্কুট থেকে 2 প্যাকেট চুরিও করে নেয়। সে যখন দেয়াল টপকে পালিয়ে যাবে তখনই শিল্পা কল করে, আর রমাকান্ত ওইভাবেই কল ধরে। শিল্পা জিজ্ঞেস করে সে গুরুজির বাড়িতে গিয়ে সিন ক্রিয়েট করেছে কেন। এ নিয়ে বকাবকি করতে থাকে। এদিকে এতিমখানায় টের পেয়ে গেলে তারা রমাকান্তকে তাড়া করে। রমাকান্ত বাড়ি এসে সব বুঝাবে বলে কল রেখে দেয়। অবশেষে পালাতে সে সক্ষম হয়। বাড়ি ফিরে সে নিচের থেকে তাদের বিল্ডিং দেখে, আর সেখানে ডিজুসা আন্টির রুম দেখে, আর চট করে প্ল্যান করে বসে। পরের দিন গোসলের সময় একটা ছোট্ট সাবানের কণা দিয়ে কাজ চালাতে থাকে এই গিফটে। এর মধ্যে কল আসে, আর কোনো মতে কাপড় ছাড়া বের হয়ে চলে আসে। সে মনে করে ম্যানেজারের কল, কিন্তু রিসিভ করে দেখে ফালতু একটা কল ছিল। তবে তার থেকেও চমক ছিল লেডি পুলিশ অফিসার। রমাকান্ত একটু ঘাবড়ে যায়, আর পরে গামছা চেঞ্জ করে আসে। লেডি অফিসার জিজ্ঞেস করে এতিমখানার কথা রমাকান্ত চেনে কিনা, কিন্তু রমাকান্ত বলে এখনই প্রথম শুনল। লেডি অফিসার ঝাড়ি দিয়ে ভালো করে বলতে বলে। লেডি অফিসার বলে কমপ্লেন এসেছে, সেখান থেকে টোস্টার চুরি হয়েছে। রমাকান্ত বলে সে এরকম কাজ করতেই পারে না। লেডি অফিসার আরও বলে শুধু টোস্টার না, সাথে বিস্কুটও চুরি হয়েছে। তখন রমাকান্ত সেই বিস্কুটের প্যাকেট সোফার নিচে থেকে উকিয়ে দিতে দেখে। দ্রুত পায়ে ধরার নাটক করে লেডি অফিসারের পায়ে বসে সেটা সরিয়ে নেয়। মনে পড়ে যাওয়ার মিথ্যা অভিনয় করে বলে, ও আমি তো কাল গিয়েছিলাম, মনে পড়েছে, ওয়ারেন্টি কার্ড দিতে গিয়েছিলাম। লেডি অফিসার ঝাড়ি মেরে সত্যি বলতে বলে। তখন আরেক কাহিনী শুরু করে। রমাকান্ত নাকি গিয়ে দেখে অনাথ আশ্রমের ম্যাডাম নন্দিনী বাচ্চাদের শুকনো টোস্ট দেয় আর নিজে জ্যাম দিয়ে খায়। এক্সপোজ করে দেবার কথা বলেছিলাম, তাই হয়তো মিথ্যা কমপ্লেন করেছে। শিল্পা এগিয়ে এসে বলে, আপনার ওকে সন্দেহ হলে ঘরের তল্লাশি নিন। কনস্টেবল দিয়ে দ্রুত সার্চ করা হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। লেডি অফিসার বলে নিশ্চিত কোথাও লুকিয়ে রেখেছে, একটা থাপ্পড় দিলে বেরিয়ে আসবে। শিল্পা এগিয়ে এসে বলে মহিলা অফিসার কখনো পুরুষের গায়ে হাত তুলতে পারে না। তখন লেডি অফিসার তার পুরুষ কনস্টেবল দিয়ে থাপ্পড় মারায় রমাকান্তকে। আরও বলে আমার স্যার আসলে ছাল চামড়া খুলে নিয়ে যাবে। শিল্পাও বলে এরপর আসলে ওয়ারেন্ট নিয়ে আসবেন, এখন যান। তবে রমাকান্তের অবস্থা থাপ্পড় খেয়ে ভ্যাবা ছেঁকা। এদিকে সকাল সকাল গ্লেন উঠে পড়েছে দেখে মিসেস ডিজুসা বলে, আজ এত সকাল সকাল কেন? নেশার পুড়িয়া শেষ? নতুন গাজার স্টিক নিতে হবে ইত্যাদি ইত্যাদি। গ্লেন বলে কাজ আছে সত্যি, নেশার জন্য না। মিসেস ডিজুসা বলে টোস্টার নষ্ট হয়ে আছে, ঠিক করিয়ে আনে জানো। এখানে রমাকান্ত তার টোস্টার রেখে গিয়েছিল। গ্লেন ভালো করে না দেখে সেই টোস্টার নিয়ে বেরিয়ে যায়। মিসেস ডিজুসা এদিকে ভাবে টোস্টার না নিয়েই বেরিয়ে গেল। রমাকান্ত তো আবার এদিকে ইমোশনাল কথা বলে শিল্পাকে ভুলভাল বুঝিয়ে না খেয়েই বেরিয়ে যায়। নির্ঘাত ফ্রি খাবারের ব্যবস্থা খুঁজতে যাবে, আর একটা জায়গা পেয়েও যায়। সেখান থেকে আবার 2বার করে খাবার নিয়ে খেতে থাকে আয়েশ করে। আর তখনই রাস্তার ওপারে গ্লেনের হাতে টোস্টার দেখে ঘাবড়ে যায়। গ্লেনকে ফলো করে সে একটা গেমিং জোনে আসে। গ্লেন এখানে পুলিশ অফিসারের সাথে দেখা করতে আসে। পুলিশ অফিসার গেম খেলার অভিনয় করে গ্লেনকে হুমকি দেয় এক প্রকার। পুলিশ অফিসার বলে, মিস্টার অমর আমাকে ব্যাপারটা দেখতে দিয়েছে, তুই ভালোভাবে বল কত চাস। এখানে অফিসার তার হাতে স্টিকার লাগানো টোস্টার দেখে। তারা রোলার কোস্টারে ওঠে। অনেক খুঁজে রমাকান্ত তাদের পেছনে ওঠে। একমাত্র পুলিশ অফিসার ছাড়া রমাকান্ত আর গ্লেন তো প্রচুর ভয় পায় রোলার কোস্টারে উঠে। সেখান থেকে নেমে গ্লেনের তো মাথা ঘুরতে থাকে। এর মধ্যে পুলিশ অফিসার তাকে হালকার ওপর ঝাপসা থ্রেট দেয়। গ্লেন হয়তো ঘাবড়ে যায়, যেহেতু পুলিশ অফিসার হস্তক্ষেপ করছে। বাড়িতে এসে নেশার ঘোরে দ্রুত সে টোস্টারের পেছনে ট্রে খুলে মেমোরি কার্ড ঢুকিয়ে ফেলে। মিসেস ডিজুসা এ সময় বাথরুমে তার কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কষ্টে বাথরুম করছিলেন। গ্লেন কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার মা তো শোনার অবস্থায় থাকে না। পরের দিন মিসেস ডিজুসা স্ট্রোক করে মারা যায়। ও মাই গড! গ্লেন তো মা হারিয়ে নির্বাক হয়ে যায়। এক প্রতিবেশী এসে বলে শুকনো ব্রেড খেতে খেতে এই অবস্থা হয়েছে। আর রমাকান্তের তো কথাই নেই, খাওয়ার উপরে আছে। শিল্পা তাকে সতর্ক করে, কিন্তু কার কথা কে শোনে। ফেরওয়ানি আন্টি এর মধ্যে পোলাও অফার করে তার হাতের। গ্লেন তার মৃত মায়ের উদ্দেশ্যে কিছু বলতে চায়, কিন্তু 2 শব্দের পরে আর কিছুই বলতে পারে না। রমাকান্ত বলার জন্য সুযোগ নেয়। সে বলে আন্টি খুব ভালো ছিল, আমাকে ছেলের থেকেও বেশি জানতো। এসব শুনে গ্লেন ইমোশনাল হয়ে যায়। আরও রমাকান্ত বলে আন্টি নাকি কাল মারা যাবার আগে তাকে ডেকে বাড়ি ভাড়া ফ্রি করে দিয়ে গেছে। গ্লেন তো আরও অবাক হয়ে যায়।
এর মধ্যে শপিং মল থেকে কল করে রমাকান্তকে টোস্টার নিয়ে আসতে বলা হয়। রমাকান্ত ভীষণ এক্সাইটেড। সে তার বক্তব্য শেষ করে আর অজুহাত দিয়ে রান্নাঘরে চলে যায়। টোস্টার পেয়ে সে তো খুব খুশি, কিন্তু যখন সেটা তুলে নিয়ে যাবে তখন গ্লেন এসে পথ আটকে দেয়। বলে, মা মারা গেছে, একদিন হয়নি আর তুমি চুরি করতে শুরু করেছো। আমার মা আবার কবে ভাড়া ফ্রি করে গিয়েছে, মিথ্যা বলার জায়গা পাও না। রমাকান্ত বলে এই টোস্টার ওর, সে আন্টির কাছে রেখে দেয়। এটা শিল্পাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এনেছিল তাই। গ্লেন বিশ্বাস করে না আর কারাকারি শুরু করে। এর মধ্যে বাইরে থেকে খবর আসে শিল্পা অসুস্থ হয়ে পড়েছে। গিয়ে দেখা যায় অ্যালার্জি রিয়াকশন হয়েছে, লাল হয়ে চুলকাচ্ছে সারা শরীর। দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা হয়, তবে রমাকান্ত ছেড়ে দেবে না হাল এত সহজে। রাতের বেলা বোরকা পরে বারান্দা দিয়ে রমাকান্ত মিসেস ডিজুসার বাড়িতে আসে। চুপচাপ করে টোস্টার নিয়ে বোরকার মধ্যে লুকিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই নেশায় আসক্ত গ্লেন চলে আসে আর রমাকান্তকে তার মা ভেবে নেয়। রমাকান্ত না পেরে ভয়েস চেঞ্জ করে কথা বলে। এক পর্যায়ে বোরকার আড়ালে মুখ দেখার জন্য জোর করে, রমাকান্ত রাজি হয় না। গ্লেন জোর করে মুখের পর্দা সরিয়ে দেয়। নেশার ঘোরে ভাবে এটাই ওর মা, কিন্তু রমাকান্তের মতো কেন লাগছে বুঝতে পারে না। যাই হোক, শেষবারের মতো জড়িয়ে ধরতে চায়। রমাকান্ত অনেক জোরাজোরি করেও তা পারে না। গ্লেন জড়িয়ে ধরে বলে, মা তোমার পেট এত বড় কেন? তুমি কি প্রেগনেন্ট? উপরে গিয়ে নিশ্চিত বাবাকে পেয়েছো তাই প্রেগনেন্ট? আবার টোকা দিলে বাজে। এখন গ্লেনের সন্দেহ হয়। জোরাজুরি করে টোস্টার বের করে আর তখন গ্লেন সেন্সে আসে। চিনতে পারে রমাকান্ত চুরি করতে এসেছে। রমাকান্ত বোঝাতে চেষ্টা করে যে এটা তার টোস্টার, তাকে যেন দিয়ে দেয়, কিন্তু গ্লেন রাজি না। সে পুলিশকে কল করার জন্য দৌড় দেয়। দুজনের মধ্যে চোর পুলিশ ধরাধরি খেলা চলতে থাকে। এক পর্যায়ে এই ধাওয়া পাল্টা ধাওয়ার চক্করে গ্লেন বারান্দা থেকে পড়ে যায় আর সাথে সাথে মারা যায়। রমাকান্ত নিচে এসে চেক করে দেখে সত্যি মারা গেছে। বাসায় গিয়ে বাথরুমে রমাকান্ত কান্নাকাটি করতে থাকে। কি করবে সে বুঝতে পারছে না। সে পুলিশের কাছে কল করে আর সব ঘটনা খুলে বলে দেয়, কিন্তু দেখা যায় লেডি অফিসার কল রিসিভ করে অন্য কাজে ব্যস্ত ছিল আর রমাকান্তের কথা সে কিছুই শুনতে পায়নি। রমাকান্ত বেঁচে যাওয়ার একটা চান্স পেয়ে যায় আর মিথ্যা অভিনয় করে কল কেটে দেয়। পরের দিন টোস্টার নিয়ে শপিং মলের বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। তখন শিল্পা কল করে জানায় গ্লেন মারা গেছে। স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ জানলাম। শিল্পা বলে, তুমি কি করে জানো? রমাকান্ত তার অভিনয় শুরু করে আর জিজ্ঞেস করে কিভাবে মারা গেল। নিশ্চয়ই উপর থেকে পড়ে, নেশা করতো যেহেতু। শিল্পা আবারও গোয়েন্দাদের মতো বলে, মনে হয় এটা খুন। রমাকান্ত বলে, তুমি ক্রাইম পেট্রোল দেখা বাদ দাও, কিসব উল্টাপাল্টা ভাবো। খুন কেন হবে এটা? এর মধ্যে শপিং মলের সেলসম্যান চলে আসে আর রমাকান্ত ভেতরে যায়। টোস্টার উল্টাপাল্টা দেখে বলে, এটা ইউজ করেননি তো? বক্স কোথায়? রমাকান্ত ভুলভাল বোঝাতে চেষ্টা করে, কিন্তু সে আবার স্টিকার তুলে ফেলেছে তাই সেলসম্যান আর ফেরত নেবে না। রমাকান্ত কম যায় না, ছেঁড়া একটা 10 টাকার নোট ঘুষ দেয় আর এর পরিবর্তে তাকে টোস্টার সহ বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয় শপিং মল থেকে। বাইরে আসতে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, কিভাবে সে গ্লেনকে মেরেছে তার ভিডিও। রমাকান্ত ঘাবড়ে যায় আর মেসেজে জিজ্ঞেস করে কে সে আর কি চায়। রিপ্লাই আসে, সময় হলে জানতে পারবে। এদিকে পুলিশ অফিসার গ্লেনের বাড়িতে চেক করতে আসে আর এদিক ওদিক দেখছিল। শিল্পা ভাবে এই লোক নিশ্চিত উল্টাপাল্টা কেউ, তাই তাকে নানাভাবে অপমান ঝাড়ি দিতে থাকে। পরে লেডি অফিসার এসে বলে, আরে উনি আমাদের স্যার, তদন্ত করতে এসেছে। শিল্পা এবার স্বাভাবিক হয়। তার সন্দেহের কথা বলে যে এটা মার্ডার কেস হতে পারে। অন্যান্য প্রতিবেশী বলে আগের দিন ওর মা মারা গেছে, এরিয়া থেকে জমদূত এখনও যায়নি। পুলিশ অফিসার বলে, কি করে যাবে এই কলোনিতে এত বৃদ্ধ রেখে? পুলিশ অফিসার ঘুরে ফিরে একটা টোস্টার পায়, কিন্তু স্টিকার পায় না। লেডি অফিসারকে জিজ্ঞেস করে কিছু চুরি হয়েছে কিনা, টোস্টার বা এমন কিছু। ফেরওয়ানি আন্টি বলে এসব কে চুরি করে, আর একটাই টোস্টার ছিল এখানে। পুলিশ অফিসার বাইরের লোকের নাক গলানোতে বিরক্ত হয়ে সবাইকে বের করে দিতে বলে। পরে সে অমরকে কল করে জানায় যে গ্লেনের মোবাইল কম্পিউটার সব চেক করে দেখেছে, কিন্তু কিছুই পায়নি। তবে সেদিন একটা স্টিকারওয়ালা টোস্টার ছিল, সেটা পায়নি। তার মধ্যে নিশ্চিত রহস্য আছে। আড়াল থেকে কথা বলতে শুনে ফেলে শিল্পা। সে সামনে এসে বলে, এটা মার্ডার তাই না? পুলিশ অফিসার বলে, ক্রাইম পেট্রোল কম দেখে সিরিয়াল দেখো। শিল্পা বলে, আমার টিভি, আমি যা খুশি দেখব। পুলিশ অফিসার ভ্যাবাচাক্কা খেয়ে যায়। রাতের বেলা রমাকান্ত সেই আননোন নাম্বার থেকে আসা মেসেজ অনুযায়ী তাদের সামনের বিল্ডিংয়ে যায় আর রুম নাম্বার অনুযায়ী সেটা ফেরমানি আন্টির বাসা ছিল। বাসায় গিয়ে দরজা খোলা পায়। রমাকান্ত আন্টি আন্টি করে ভেতরে ঢুকে যায়। ঘুরে ঘুরে বাথরুমের সামনে এসে বুঝতে পারে আন্টি ভেতরে। আন্টিকে অনেক বোঝাতে চেষ্টা করে যে ভিডিওতে যেমন মনে হয় তেমন না। গ্লেন নিজেই পড়ে গিয়েছে, তার দোষ নেই এখানে। আর রমাকান্তের লাইফে এমনি স্ট্রেস চলছে। শিল্পার প্রেগনেন্সির জন্য চিন্তিত। আন্টি জিজ্ঞেস করে, সমস্যা তোমার নেই তো? রমাকান্ত বলে, আরে না, ডাক্তার বলেছে আমি একদম ফিট।
পরে আন্টি তাকে পাশের রুমে গিয়ে অপেক্ষা করতে বলে। রমাকান্ত পাশের রুমে যায় আর সেখানে বিভিন্ন দামি চেয়ার খাট দোলনা ছিল। নরম সুন্দর ফ্যান্সি ঘর যাকে বলে। খাট তো গোল হয়ে ঘুরছে। রমাকান্ত বসে কিছুক্ষণ মজা নেয়। এরপর একটা চেয়ারে বসে হাত রাখতে হাতটা আটকে যায়। তখনই আসে ফেরওয়ানি আন্টি তার এক্সক্লুসিভ লুক নিয়ে। বুড়ো বয়সে সুগার মামি হবার শখ হয়েছে হয়তো। রমাকান্ত তো ভয় পেয়ে একদম কুঁচকে যায়। আন্টি যে তার সাথে উল্টাপাল্টা করতে চায় সে বুঝতে পারে। নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে রমাকান্ত। একটা জায়গায় লুকিয়ে পড়ে আর আন্টির কাছে ক্ষমা চায়। আন্টি তার কাছে এসে বলে 20 বছর হয়েছে তার হাজবেন্ড মারা গেছে, তারপর থেকে এই রুমে আর কখনো আসা হয়নি। আরও বলে মিসেস ডিজুসা তার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু একটা কারণে হিংসা ছিল, রমাকান্ত তার ক্লোজ ছিল তাই। এখন মিসেস ডিজুসা মারা গেছে, রমাকান্ত শুধুই তার হবে। আন্টির ভালো নাম হচ্ছে মালিনী। মালিনী এখন তার ছোট্ট বয়ফ্রেন্ড হিসেবে রমাকান্তকে চায়। কিন্তু রমাকান্ত আন্টি আন্টি বলে রিকোয়েস্ট করে যে ভিডিও ডিলিট করতে। আর নিজেকে দুর্বল বলে যেন আন্টি তাকে অন্যভাবে ইউজ করতে না পারে। আন্টি বলে আমাকে আন্টি ডাকবে না, আমাকে শুধুই মালিনী ডাকবে। রমাকান্ত তাই বলে আর বলে সে ঘরের সব কাজ করে দেবে, যা বলবে তাই করবে, শুধু ভিডিওটা ডিলিট করে দিক। অনেক রিকোয়েস্ট করার পর মালিনী আন্টি ভিডিও ফোন থেকে ডিলিট করে, কিন্তু এরপর সে বড় প্রজেক্টরের মাধ্যমে ভিডিওটি দেখায়। মানে তার ব্যাকআপ প্ল্যান আছে। এবার তো রমাকান্তের আর রক্ষা নেই। রমাকান্ত টোস্টার বিক্রি করতে চায় এখানে, কিন্তু আন্টি গিফট হিসেবে রেখে দেয়। ক্লান্ত বিধ্বস্ত রমাকান্ত বাসায় এসে সোফায় বসে। শিল্পা লাফ দিয়ে এসে পড়ে আর সে তো ভয় পেয়ে যায়। শিল্পা বলে জানো কি হচ্ছে, গ্লেনের মার্ডার হয়েছে। পুলিশ অফিসার কাকে যেন কল করে বলছিল, আমার মনে হয় টোস্টারের জন্য খুন করেছে। এবার রমাকান্ত ঘাবড়ে যায় আর টপিক চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু শিল্পা তো সেখানেই পড়ে থাকে। রমাকান্ত বলে তুমি গুজব ছড়িয়ে বেড়ালে পরে আমাকে ধরবে, তুমি যেহেতু আমার স্ত্রী। শিল্পা তো এখানে খুনিকে টোস্টার কিলার নাম দেয়। রমাকান্ত তাকে বোঝাতে চেষ্টা করে যে তার হয়তো কোনো কারণ ছিল, তাকে এভাবে দোষ দিলে হবে না। শিল্পা বলে থানায় নিয়ে পেছনে স্যান্ডেল দিয়ে মারলে কারণ বেরিয়ে আসবে। হঠাৎ এমন কথা শুনে রমাকান্ত ভয় পেয়ে যায়। ভয়ে রাতে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। সকালে ফোন আসে, তবুও রমাকান্ত ধরে না। শিল্পা বলে আগে তো ফোন ধরতে গিয়ে খালি গায়ে বেরিয়ে আসতে, আর এখন ধরো না কেন। রমাকান্ত দেখে কল করেছে মালিনী আন্টি। কল রিসিভ করতে বারান্দায় যায় আর ওই বিল্ডিং থেকে আন্টি বের হয়। আন্টি আজ রাতে আবার যেতে বলছে, আর আজ স্পেশাল লাল জ্যাকেট পরতে বলে, না আসলে ভিডিও চলে যাবে পুলিশের কাছে। শিল্পাও এখানে বের হয় আর তার সামনে দুজনে সুন্দর অভিনয় করে কথাও বলে। রমাকান্ত পরে বলে গুড্ডু ভাই কল করেছিল, রাতে কাজ আছে তাই। রাতে লাল জ্যাকেট পরে চলে আসে রমাকান্ত। এভাবে প্রতিদিন যেতে হয় তাকে। একদিন পা টেপায়, একদিন নাচায়, একদিন কাপড় কাচা, একদিন ঘর পরিষ্কার করা, এভাবে এক এক দিন এক এক রকম কাজ করায় তাকে দিয়ে। আর সারাদিন রমাকান্ত ঝিমাতে থাকে। শিল্পা রাতে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে একাই খেয়ে নেয়। একদিন রাতে শিল্পা কল করে জিজ্ঞেস করে এখনো আসেনি কেন। রমাকান্ত কাজের অজুহাত দেয়। শিল্পাও কল কেটে দেয়, কারণ তাকে এখন পুলিশ অফিসারকে ফলো করতে হবে। এদিকে রমাকান্ত লুকিয়ে আন্টির পাসওয়ার্ড দেখে নেয়। পরে সুযোগ বুঝে যখন ফোন চেক করে তখন নিজের ছবি ভিডিও ছাড়া আর কিছুই পায় না, মানে আসল ভিডিও এখানে নেই। আন্টিও বলে কি করছো, এত সহজে পাবে। শিল্পাও পুলিশ অফিসারকে ফলো করে জানতে পারে টোস্টারে সেই ভিডিও মেমোরি কার্ড আছে। মিস্টার অমর বলে যেভাবেই হোক নষ্ট করে দাও, আমি কিছু জানি না। পুলিশ অফিসার বলে আমি চেষ্টা করব, আর আপনি আমাকে একটু দেখবেন আশা করি। ফোন চেক করে যখন কিছুই পায়নি তখন রমাকান্ত থতমত খেয়ে যায়। আন্টি এবার মেমোরি কার্ড টোস্টারে লুকিয়ে দেয়, যেভাবে গ্লেন লুকিয়ে রেখেছিল। রমাকান্ত এদিকে বাসায় এসে দেখে টোস্টার কিলার নিয়ে তার বউ তো একটা লিখিত ফাইল তৈরি করে ফেলেছে। আজ সে শিল্পাকে সত্যি বলেই দেবে ভাবে। চেষ্টা করে বলার জন্য, কিন্তু হঠাৎ ঘাবড়ে গিয়ে আবার বলতে পারে না। রাতে রমাকান্ত ভয়ঙ্কর স্বপ্ন দেখে সবাই তাকে টেনে ফাঁসিতে নিয়ে যাচ্ছে। শিল্পা তার পেছনে চপ্পল দিয়ে মারছে। শেষ পর্যন্ত যখন গলায় ফাঁস লেগেই যায় তখন ভয়ে তার ঘুম ভেঙে যায়। পরের দিন দোকানে আসার সময় আন্টি আবার কল দেয়। আজ রাতে আবার আসতে বলে, কিন্তু রমাকান্ত না করে দেয়। শিল্পাকে নিয়ে বের হবে এজন্য। তাছাড়া আর কত মিথ্যা বলবে তাকে। আন্টিও এক একদিন এক এক কাজ করিয়ে জান বের করে দিচ্ছে তার। এবার আন্টি বলে শিল্পাকে ছেড়ে দাও, কিন্তু রমাকান্ত এক কথায় না বলে দেয়। তাই আন্টি 50 লাখ টাকা দাবি করে। রমাকান্তের মাথায় বাজ, সে এত টাকা কোথায় পাবে। আন্টি তো মানতে নারাজ, বউকে ভালোবাসলে প্রমাণ দিক, না হলে ভিডিও পুলিশের কাছে যাবে। রমাকান্ত দোকানে বসে চুপচাপ ছিল। গুড্ডু ভাই নতুন স্টকের মাল নিয়ে আসে। এবার রমাকান্ত কোনো বাড়াবাড়ি করে না। গুড্ডু ভাই জিজ্ঞেস করে তার কি হয়েছে, এত চুপচাপ কেন। রমাকান্ত তার ব্ল্যাকমেইল হবার ব্যাপারে খুলে বলে। এমন কোনো কন্ট্রাক্ট কিলার আছে কিনা তা জানতে চায়। জীবন তো যাচ্ছে তাই হয়ে গেছে। গুড্ডু ভাই তাকে গভীর রাতের পর দেখা করতে বলে। রমাকান্ত সময় মতো বারে পৌঁছে যায়। গুড্ডু ভাইকে পায়, জিজ্ঞেস করে সেই কন্ট্রাক্ট কিলার কোথায়।
গুড্ডু ভাই নিজেকেই পরিচয় করিয়ে দেয়। দিনে বিজনেস, রাতে সব কাজ। তার বাবাও কিলার ছিল, কিন্তু তার মায়ের জন্য গুড্ডু ভাই এই কাজ ছেড়ে দিয়েছিল। রমাকান্ত বলে বেশি কিছু করতে হবে না, জাস্ট বুড়িকে টপকে দিতে হবে। গুড্ডু ভাই 25,000 চায়। রমাকান্ত কিছুক্ষণ দর কষাকষি করে কম করে। সময় মতো তার মালিনী আন্টির বাসার বাইরে চলে আসে। গুড্ডু ভাই পিস্তল নিয়ে চলে যায় ঘরে। আন্টি চোখে কাপড় বেঁধেছিল, তাই পিস্তলকে সেভাবে অনুভব করতে পারে না। চোখ খোলার পর পিস্তল দেখে সে অবাক হয়। কিছুক্ষণ পর রমাকান্তের ফোনে মেসেজ আসে যে কাজ হয়ে গেছে। রমাকান্ত আন্টির বাসায় এসে দেখে আন্টি মেঝেতে পড়ে আছে, গুড্ডু ভাই চেয়ারে সানগ্লাস পরে আয়েশ করে বসে আছে। রমাকান্ত সেই খুশি যে কাজ হয়ে গেছে, ড্রিঙ্কস রেডি করে খাওয়ার জন্য। কিন্তু খুশি বেশিক্ষণ থাকে না। গুড্ডু ভাই ঢলে পড়ে আর আন্টি উঠে আসে। রমাকান্ত জিজ্ঞেস করে, গুড্ডু ভাইয়ের সাথে কি করেছেন? আন্টি বলে গুড্ডু তার বাবার কাছে চলে গেছে। এবার আমরা সেই সিন দেখি যেখানে গুড্ডু আর মালিনী আন্টির ফাইট হয় আর কিভাবে গুড্ডুকে মারে। এবারে আন্টির কথা মতো লাশ নিয়ে তারা পার্কের পেছনে যায়, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। রমাকান্ত কবর খোঁড়ার জায়গা ঠিক করে। এখানে আবার মালিনী আন্টির স্বামীর কবরও আছে। পাশে কবর খুঁড়ে গুড্ডুকে দাফন করার ব্যবস্থা করা হয়। মালিনী সেখানে বালিশ কাঁথাও দিয়ে দেয়, আর এখানেই কথা আসে যে কবরে লাশ কিভাবে দিতে হবে। মালিনী আন্টি এবার হুমকি দেয় তার কিছু হলে ভিডিও আর এই লোকেশন পুলিশের কাছে চলে যাবে। পরের দিন দেখা যায় নন্দিনী ম্যাডাম একটা বাচ্চাকে সাথে নিয়ে থানায় আসে সেই টোস্টার চোরের ব্যাপারে বিচার চাইতে। এখনও কেন চোর ধরে টোস্টার ফেরত এলো না। লেডি অফিসার বলে সে দেখছে কি করা যায়। এর মধ্যে পুলিশ অফিসার এসে জিজ্ঞেস করে কি হয়েছে। নন্দিনী টোস্টারের ছবি দেখায়। পুলিশ অফিসার সব ডিটেলস নেয় যে কিভাবে এটা চুরি হয় আর চোর কাকে করা হয়। রমাকান্ত এদিকে সারা রাত বাড়ি না ফেরায় সকালে এসে শিল্পার মুখোমুখি হয়। শিল্পা জিজ্ঞেস করে সারা রাত কোথায় ছিল আর কি করেছে। রমাকান্ত বাথরুমের অজুহাতে পালাতে যায়, কিন্তু না, শিল্পা উত্তর চায়। এর মধ্যে দরজায় কেউ নক করে। শিল্পা সেটা দেখতে বলে। দেখতে গিয়ে পুলিশ অফিসার রমাকান্তকে কলার ধরে কলোনি দিয়ে বের করে নিয়ে যায়। রমাকান্ত বলে তাদের ভুল হচ্ছে, সে কিছু করেনি। পুলিশে কল করার হুমকি দেয়। পুলিশ অফিসার বলে আমি পুলিশ আর তোকে থানায় নিয়ে যাচ্ছি। শিল্পা ছুটতে ছুটতে এসে রমাকান্তকে আটকায়, জিজ্ঞেস করে কেন ধরে নিয়ে যাচ্ছে তাকে। এমনকি এখানে নন্দিনীও আসে, আর পিচ্চি ছেলেটাও, যে কিনা রমাকান্তকে চোর বলে। রমাকান্ত এবার পিচ্চিকে কয়েক ঘুরলি দিয়ে বলে এবার বলতো কে চোর। তখন আবার নন্দিনীকে দেখায়। রমাকান্ত বলে দেখেন স্যার, এ এক এক সময় এক এক কথা বলে। নন্দিনী তো হাল ছাড়বে না, তার টোস্টার চাই চাই। এখন মালিনী আন্টি এখানে আসে আর বলে আমি টোস্টারের দাম দিয়ে দিচ্ছি, কেস এখানে মিটিয়ে নিন। মালিনী আন্টি 5,000 টাকা দেয় আর নন্দিনী সেটা নিয়ে কেস মিটিয়ে চলে যায়। তবে পুলিশ অফিসারের তো টোস্টার চাই, তাই সে কিছুতে হাল ছাড়বে না। মালিনী আন্টি বলে কত কেস কত জায়গায় হয়ে যায়, এখানে সামান্য টোস্টারের জন্য নিষ্পাপ মানুষকে দোষ দিবেন? আমি রমাকান্তকে চিনি, সে চোর হতে পারে না। পুলিশ অফিসার কি করবে, চলে যেতে বাধ্য হয়। শিল্পা রমাকান্তকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, আর তখন সে মালিনী আন্টিকে ধন্যবাদ দেওয়ার মিথ্যা অজুহাত দেয়। মালিনী আন্টিকে জিজ্ঞেস করে এসব কেন করলো। শিল্পা সন্দেহ করলে তখন কি হবে। মালিনী আন্টি তো শকিং নিউজ দেয়, এই বুড়ো বয়সে সে নাকি রমাকান্তর বাচ্চার মা হবে। রমাকান্ত আকাশ থেকে পড়ে, এ কোন মুসিবত আসলো। আন্টি তো বেজায় খুশি ছিল। রমাকান্ত এবার মন্দিরে গিয়ে স্রষ্টার কাছে জিজ্ঞেস করে তার ভুল কি ছিল, কোন পাপের শাস্তি সে পাচ্ছে, কিভাবে মুক্তি পাবে। আর তখন পুলিশ অফিসার এখানে চলে আসে আর বলে চল দেখাবি টোস্টার কোথায়। শিল্পা ওদিকে তার টোস্টার কিলারকে খুঁজতে থাকে, তথ্য কালেকশন করতে থাকে। রমাকান্ত পুলিশ অফিসারকে নিয়ে আন্টির বাসায় সামনে আসে। রমাকান্ত ভেতরে যায় না, পুলিশ অফিসার আগে ভেতরে যায়। কিছুক্ষণ পর রমাকান্তের ফোনে মেসেজ আসে। এবারও আগের বারের মতো পুলিশ অফিসার টপকে গেছে। আন্টি বলে আমাকে কি সিরিয়াল কিলার বানিয়ে ছাড়বে? এখন নিশ্চিত জানো কি করতে হবে। তারা এই লাশ নিয়ে আবার সেই জায়গায় দাফন করতে গাড়ি নিয়ে বের হয়। এখানে শিল্পা তাদের ফলো করে। রমাকান্ত পুলিশের লাশ নিয়ে যখন কবর করতে প্রস্তুতি নেয়, তখন শিল্পা চলে আসে আর জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। মালিনী আন্টি বলে এবার তো পর্দা ফাঁস হয়ে গেছে। রমাকান্ত নিজে বলবে নাকি আমি বলবো? রমাকান্ত আলাদা শিল্পার সাথে কথা বলতে চায়। শিল্পা তো অবিশ্বাস শুরু করে আর চরিত্র নিয়ে কথা তোলে। রমাকান্ত বোঝাতে চেষ্টা করে। এখানে আরও এক চমক আসে। পুলিশ অফিসারের জ্ঞান ফিরে আসে। সে বলে আমাকে মারা এত সোজা না। এবার মালিনী আন্টি আর পুলিশ অফিসারের মারামারি বাঁধে। তাদের কথা থেকে জানা যায় ভিডিও টোস্টারে আছে। রমাকান্ত উকি মেরে দেখে টোস্টার কবরের মধ্যে আছে। সে তো আনন্দে নাচতে থাকে। তার ভিডিও কেউ পাবে না আর। পুলিশ অফিসার বলে তোর আবার কিসের ভিডিও? আমি মিস্টার অমরের ভিডিও খুঁজছি। শিল্পা আবার সন্দেহ শুরু করে। পুলিশ অফিসার আর মালিনী টোস্টার কোথায় এই নিয়ে লড়াই করে। মালিনী টোস্টারের সন্ধান না পেয়ে তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়।
এবার রমাকান্তকে জিজ্ঞেস করে টোস্টার কোথায়। রমাকান্ত টোস্টার কবরের থেকে তুলে আনে। এদিকে শিল্পা চালাকি করে পিস্তল নিজের হাতে নিয়ে নেয়। রমাকান্ত উঠে আসতে আসতে সে পুলিশ অফিসারকে জিম্মি করে, আর এবার রমাকান্ত আর শিল্পা পালাতে চেষ্টা করে। মালিনী আন্টির আবার এর মধ্যে জ্ঞান ফিরে আসে। টোস্টার নিয়ে তিনজন মারামারি করতে গিয়ে টোস্টার মাটিতে পড়ে ভেঙে যায় আর দুটো মেমোরি কার্ড বের হয়। মালিনী নিজের মেমোরি কার্ড চিনে নেয় আর অন্য মেমোরি কার্ড মোবাইলে নিয়ে তারা মিস্টার অমরের হট ভিডিও দেখেই ফেলে। শিল্পা তো আর নিতে পারে না। এক পর্যায়ে মালিনী আর পুলিশ অফিসার আবার ফাইট করতে শুরু করে। মালিনী গুলি করে আর পুলিশ অফিসার সোজা কবরে পড়ে যায়। শিল্পা আর রমাকান্ত পালাতে থাকে। মালিনীও গুলি করতে করতে পিছু নেয়। দুজনে লুকিয়ে থাকে আর একসময় মালিনী আন্টির গুলি শেষ হয়ে যায়। এবার শিল্পা বের হয় কারণ তার ব্ল্যাক বেল্ট আছে ক্যারাটেতে। শিল্পা তার ফাইট দেখাতে নেমেই পড়ে, কিন্তু আন্টির সাথে পারে না। একসময় শিল্পা আর রমাকান্ত ভয়ে পিছু হটতে থাকে, কিন্তু তাদের প্ল্যান ছিল অন্য। তারা দুজন একসাথে হয়ে ফাইট করে আর আন্টিকে পরাস্ত করতে থাকে। মিস্টার অমর এদিকে আসতে থাকে গোলাগুলি শুনে। রমাকান্ত আর শিল্পার সাথে মারামারি করতে গিয়ে এক পর্যায়ে ব্রিজ থেকে পড়ে মালিনী আন্টি মারা যায়। পরে মিস্টার অমর আসলে রমাকান্ত সব খুলে বলে যে এদের মৃত্যুর সাথে তাদের হাত নেই আর তারা এই মেমোরি কার্ড দেখেও নি। পরে মিস্টার অমরকে বিভিন্ন রিস্কের কথা বলে মেমোরি কার্ড নষ্ট করতে বলে। মিস্টার অমর মেমোরি কার্ড খেয়েই ফেলে। শিল্পা পরে একা একাই চলে যাচ্ছিল, তখন রমাকান্ত তাকে বোঝাতে চেষ্টা করে। শিল্পা বাইক নিয়ে চলে যেতে চায় কিন্তু বাইকে আবার তেল নেই। শিল্পা একাই চলে যাচ্ছিল, সে আর রমাকান্তের সাথে থাকতে চায় না। রমাকান্ত তাকে বোঝাতে বোঝাতে যায়। অনেক বোঝানোর পর শিল্পার মন গলে। তাদের আবারও মিল হয়। এরপর এখানে একটা ট্রাক লোকেশন শুনতে আসে। শিল্পা রমাকান্তের সেই তেল খরচ না করে বাইক চালিয়ে নেওয়ার প্ল্যান কাজে লাগায়, কিন্তু রমাকান্ত বরাবরই কিপটেই থেকে যায় আর ফ্রি খাবার ধান্দা করে কাটিয়ে দেয়। শিল্পা বিরক্ত, কিন্তু কিছু বলতেও পারে না। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। গাইস, দেখেন ছোট্ট একটা টোস্টার বা ছোট্ট কিছু জিনিস নিয়ে কত ধাপে ধাপে কত দূর পর্যন্ত তারা চলে গিয়েছে। যাই হোক গাইস, আজকের মুভির এক্সপ্লেনেশন বা কাহিনী কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনি ভিডিওটা দেখার সময় ভিডিওতে কতগুলো লাইক ছিল সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।